তবে কি ডিসেম্বরের আগেই পতন ঘটবে বিএনপির? শেখ হাসিনার মাস্টার প্ল্যান সফল। হঠাৎ কেন রাজপথে নামল শিক্ষার্থীরা? একের পর এক সুখবর পাচ্ছে আওয়ামী লীগ। কপাল পুড়তে যাচ্ছে বিএনপি সরকারের। এজন্য আবারও ফিরে এসেছে আরেকটা জুলাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। যে কোনো সময় সংসদ ভবন ঘেরাও করার কঠোর আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আবার একই মাসে তারেক রহমানের দিল্লি সফর। এই দুটোই কি একই সুতোয় গাঁথা? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর অজিত দোভাল মিলে পর্দার আড়ালে কি খেলা খেলছেন? নাটকীয় পতন থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামানো অসম্ভব? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। লক্ষণ ভালো নয়। কখন কোত্থেকে কি ঘটে যায় কিছুই বলা যায় না। আন্দোলনের মধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের মুখ থেকে যে ধরনের শব্দ বের হচ্ছে, যে ধরনের স্লোগান উঠছে, তাতে আমাদেরকে অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। এবং প্রশ্ন যাচ্ছে, এই আন্দোলনের পেছনে অন্য কেউ নেই তো? আজকে মিলনের পদত্যাগ চাইছেন এবং নিশ্চিতভাবে বলতে পারি দুদিন পর অন্য একটা ইস্যু সামনে এনে তারেক রহমানের পদত্যাগ চাইবে এই শিক্ষার্থীরা। 6 মাসের মধ্যে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি ডিসেম্বরের আগেই পতন ঘটবে বিএনপি সরকারের? দর্শক মণ্ডলী, বিশ্লেষকরা অনুমান করছেন এই যে শিক্ষার্থীদের হঠাৎ করে মাঠে নেমে পড়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা, এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে বা অন্য কোনো মেটিকুলাস প্ল্যান থাকতে পারে? দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে দেশে ঢোকার ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই কি ডিসেম্বরের মধ্যেই পতন ঘটে যাবে বিএনপি সরকারের? দর্শক, এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন আজকের এই ভিডিওটি ঘিরে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, ঠিক তার 24 ঘন্টা আগেই চূড়ান্ত হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরসূচি। ডিসেম্বরে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আবার একই মাসে তারেক রহমানের দিল্লি সফর। এই দুটোই কি একই সুতোয় গাঁথা? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর অজিত দোভাল মিলে পর্দার আড়ালে কি খেলা খেলছেন? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিসেম্বর। কেউ কেউ প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা যদি দেশে ফিরতেই চান তাহলে ডিসেম্বরেই কেন? অক্টোবর নয় কেন? নভেম্বর নয় কেন? অথবা আগামী বছরের অন্য কোনো মাস? আসলে শেখ হাসিনা রাজনীতি বোঝেন। তিনি জানেন আবেগ এবং রাজনৈতিক লড়াইয়ের গুরুত্ব কতটা। কারণ ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি মাস নয়, এটি স্বাধীনতার স্মৃতি, এটি বিজয়ের আবেগ। 1971 সালের এই মাসেই পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছিল বাঙালিরা। শেখ হাসিনা ঠিক এই মাসেই দেশে ফিরে আদালত ও জনগণের মুখোমুখি হতে চান। এবার আসি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে। জুলাই আন্দোলনের পর জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিয়েছে। এমনকি জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবিও উঠেছিল কোনো কোনো মহল থেকে। জুলাইয়ের এই দ্বিতীয় স্বাধীনতার বয়ানকে কাউন্টার করতে শেখ হাসিনার এই ডিসেম্বরের কৌশল। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। শেখ হাসিনা প্রমাণ করতে চান আসল স্বাধীনতা এবং বিজয় কেবল ডিসেম্বরেই সম্ভব। জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে ডিসেম্বরের আবেগকে পুঁজি করে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে চান। তার বার্তা পরিষ্কার, মৃত্যু যদি আসেই তবে তা হবে বাবা মার রক্তে ভেজা মাটিতে। এবার মুদ্রার অপর পিঠটি দেখা যাক। শেখ হাসিনা যেদিন ডিসেম্বরে ফেরার ঘোষণা দিলেন তার ঠিক একদিন আগেই চূড়ান্ত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর। এটা কি কাকতালীয়? আসলে রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লি সাউথ ব্লক এখন ব্যস্ত তারেক রহমানের সফরসূচি সাজাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচির ওপর ভিত্তি করে দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে। যে ভারতকে একসময় আওয়ামী লীগের পরম বন্ধু ভাবা হতো, সেই ভারত এখন তারেক রহমানকে লাল গালিচা সম্বর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে।
ভারতের কূটনীতির মূল চালিকা শক্তি তিনজন: নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অজিত দোভাল। এই তিনজন কখনোই আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন না, তারা চলেন নিখাদ ভূ রাজনৈতিক স্বার্থ দেখে। বিশ্লেষকরা বলছেন ভারত আসলে ঝুঁকি নিতে চাচ্ছে না। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের তারেক রহমান সরকারকে চটিয়ে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ভুলে যায়নি দিল্লি। তাই তিস্তা চুক্তি ও দ্বিপাক্ষিক সম্পর্কের কার্ড খেলে তারা তারেক রহমানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বোঝাপড়া করতে চায়। কিন্তু একই সাথে ভারত বাংলাদেশে তাদের প্রভাব হারাতে চায় না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তারা দেখাতে চায় দিল্লি এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় নিয়ন্ত্রণকর্তা। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন যদি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করে, তবে তার সুফল ভারতের ঘরেই উঠবে। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তার নেতাকর্মীদের ওপর ভয়াবহ অত্যাচার চলছে, তিনি দেশে ফিরে দলের হাল ধরতে চান। কিন্তু মাঠের বাস্তবতা কি তার অনুকূলে? যদি শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকার মাটিতে পা রাখেন, তবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি তাকে হতেই হবে। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তবে হবে আওয়ামী লীগের তৃণমূলের জন্য এক বিশাল বুস্টার ডোজ। কোণঠাসা এই দলটি রাতারাতি রাজপথে তীব্র আন্দোলনের রূপ নিতে পারে, আর সেই আন্দোলনে নড়ে যেতে পারে রাষ্ট্রযন্ত্র। আর এখানে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমান যে মাসে দিল্লিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, ঠিক সেই মাসেই দেশের মাটিতে শেখ হাসিনার এই নাটকীয় প্রবেশ ঘটবে, যা বর্তমান সরকারের জন্য এক বিরাট অগ্নি পরীক্ষা। বর্তমান সরকার কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে, নাকি ভারতের চাপে নরম অবস্থান নেবে, সেটি এখন দেখার বিষয়। এই খেলায় কেবল ভারত একা নয়, এর পেছনে আছে ওয়াশিংটন ও বেইজিংয়ের নজর। ভারত চায় না বাংলাদেশে এমন কোনো সরকার থাকুক যা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে। তারেক রহমানকে দিল্লিতে ডেকে মোদী সরকার মূলত এই বার্তাই দিতে চায় যে ঢাকার ক্ষমতার চাবিকাঠি এখনও দিল্লি সাউথ ব্লকের হাতেই রয়েছে। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে তারেক রহমান সরকারের ওপর একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখছে। অর্থাৎ ভারত বলতে চাইবে, আপনি যদি দিল্লির শর্তে রাজি না হন, তবে দিল্লির হাতে অন্য বিকল্পও তৈরি আছে। এই বার্তাই হয়তো দেওয়া হচ্ছে তারেক রহমানকে। তাহলে এই ডিসেম্বরে আমরা কি দেখতে যাচ্ছি? একদিকে দিল্লির রাজপথে তারেক রহমানের রাজকীয় সফর, তাজমহল ও আজমির শরীফ জিয়ারতের মাধ্যমে ভারতের সাথে নতুন বন্ধুত্বের সূচনা। অন্যদিকে শেখ হাসিনার নাটকীয় আগমন, বিজয়ের মাসে দ্বিতীয় বিজয় আনার এক চরম রাজনৈতিক কর্মসূচি। ইতিহাস বলে ডিসেম্বরে বাংলাদেশ কখনোই হেরে যায়নি। তবে 2026 সালের এই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং জটিল রাজনৈতিক মাস হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, শেখ হাসিনা এই ডিসেম্বরের কৌশল কি সফল হবে, নাকি তারেক রহমানের দিল্লি সফর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে? নাটকীয় পতন থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামানো অসম্ভব? 2024-এর সেই অবিশ্বাস্য অগাস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল যে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এমন নাটকীয় পতন ঘটবে? মাত্র কয়েকটা দিনের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গিয়েছিল। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ 2 বছর পর 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের বাতাসে কি এক নতুন বার্তা ভাসছে? যে আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মাইনাস করার ছক কষা হয়েছিল, সেই দলইকে আবার ফিরে আসছে রাজকীয় ভঙ্গিতে। কেন বলা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা আর ঠেকিয়ে রাখা যাবে না? আজ কোনো আবেগ নয়, ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণের নিখুঁত বিশ্লেষণ করব আমরা এই ভিডিওতে। দর্শক, আমাদের ঘটনার গভীরে যেতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে 2024 সালের শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকার জনগণের একটি বড় অংশের কাছে বেশ অজনপ্রিয় হয়ে পড়েছিল। দীর্ঘদিনের ক্ষমতা, কিছু প্রশাসনিক ভুল ত্রুটি এবং অভ্যন্তরীণ কিছু সংকটের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। পতনকারীরা সাধারণ মানুষের এই ক্ষোভকে খুব চতুরতার সাথে ব্যবহার করেছিল। তারা জানতো শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো সম্ভব নয়, তাই তারা আশ্রয় নিয়েছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের। আন্দোলনের শেষ দিকে পতনকারীরা নিজেরাই মানুষ মেরে সেই লাশের উপর দাঁড়িয়ে পাবলিক সেন্টিমেন্ট বা জন আবেগ নিয়ে খেলা শুরু করে। সাধারণ ও নিরপরাধ মানুষের আবেগ ও অনুভূতিকে পুঁজি করে তারা পুরো আন্দোলনকে একটি সহিংস রূপ দেয়, যার ফলে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে সরকার পতন আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই আবেগের জোয়ারে ভেসে যাওয়ার দিন এখন কিন্তু শেষ।
বিগত 2 বছরে সময় অনেক গড়িয়েছে, আর সময়ের সাথে সাথে মানুষের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরে গেছে। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে 2024 সালের সেই ঘটনাটি আসলে কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং তা ছিল সুদূর প্রসারী এবং পরিকল্পিত একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর ষড়যন্ত্র। কেন মানুষ আজ এটা বুঝতে পারছে? কারণ গত 2 বছরে এই তথাকথিত পরিবর্তনের বাংলাদেশ আজ পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। আগের সেই উন্নয়নশীল, উদীয়মান ও ইতিবাচক বাংলাদেশের আজ ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অর্থনীতি ধসে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আর চারিদিকে শুধুই সাধারণ মানুষের হাহাকার। এই যে খেয়াল করুন, বন্যা, চট্টগ্রাম, সিলেট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ওদিকে উত্তরবঙ্গে বন্যায় মানুষ ভাসছে। অথচ সরকার প্রধান কোথায় কি করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, যার কারণে মানুষ হাহাকার করছে। পতনকারীরা সাধারণ মানুষকে একটি সুন্দর ও সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। নিয়ম বলে, যারা আগের সরকারকে হুটিয়ে ক্ষমতায় আসে তারা যদি জনগণের সামনে আগের চেয়ে ন্যূনতম সুশাসন উপহার দিতে পারত, তবে হয়তো তারা আওয়ামী লীগকে চিরতরে দেশের রাজনীতি থেকে মাইনাস টু ফর্মুলায় ফেলে দিতে পারত। কিন্তু সুশাসন তো দূরের কথা, আজকের বাস্তবতায় আওয়ামী লীগ আমলের শতভাগের 1 ভাগও ইতিবাচকতা কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ এখন প্রতিদিন আগের সেই স্থিতিশীল দিনগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছে। এখন প্রশ্ন আসতে পারে যে 2024-এর সেই অজনপ্রিয় আওয়ামী লীগ সরকার পতনের পরপরই হঠাৎ করে কয়েক মাসের পর থেকেই এত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো কেন? আওয়ামী লীগ কি এমন জাদুকরি চাল চাললো? বাস্তবতা হলো, আওয়ামী লীগ কার্যত নাটকীয় বা সহিংসতা কিছুই করেনি। আসলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি বলতে গেলে বলা যায়। তারা কোনো প্রতিশোধের রাজনীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতেও কিন্তু যায়নি। চরম উস্কানির মুখেও তারা সহিংসতার পথে না গিয়ে শুধুমাত্র ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা জানতো সত্য একদিন প্রকাশ পাবে। এর মাঝে দলটির পক্ষ থেকে কেবল কিছু শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছিল ইউনূসের আমলেও, কিন্তু দেখা গেল সেই সাধারণ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন ইউনূস প্রশাসনের কাছ থেকে এবং বর্তমান তারেক রহমান সরকারের প্রশাসনের কাছ থেকেও সীমাহীন বাধার সম্মুখীন হয়েছে। এক পর্যায়ে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ইউনূস সরকার দলটির কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, রাজনীতিতে চাপিয়ে দেওয়া বাধা এবং নিষিদ্ধতার রাজনীতি সবসময় হিতে বিপরীত ফল আনে। এই বাধা এবং অন্যায় নিষেধাজ্ঞা ভাঙার জেদি আজ আওয়ামী লীগকে জনগণের চোখে মজলুম এবং পুনরায় তুমুল জনপ্রিয় করে তুলেছে। ভারত ও বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের পরিণতি কি ভারতের জাতীয় কংগ্রেসের মতো হবে? আমরা জানি ভারতের কংগ্রেসে বর্তমানে তীব্র নেতৃত্ব সংকট রয়েছে, যার কারণে তারা শক্তিশালী বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগেও কিন্তু শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আজও তৈরি হয়নি। তিনি দলের মূল চালিকা শক্তি। যদি বাংলাদেশে ভারতের বিজেপির মতো শক্তিশালী, দূরদর্শী ও জনমুখী কোনো রাজনৈতিক দল থাকতো যারা দেশকে উন্নয়নের এক ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগের বিকল্প ভাবা যেত। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই বিকল্প কোথায়? 24-এর সরকার পতনকারীদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল ক্ষমতা দখল ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে শারীরিকভাবে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা। কারণ তারা জানতো শেখ হাসিনা বেঁচে থাকলে আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে বা স্বপ্ন দেখছে। আমরা যদি পুরো এই সমীকরণটি মেলাই, তবে দেখতে পাবো প্রথমে ইউনূস সরকার ও পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যে ভয়াবহ দুঃশাসন, অব্যবস্থাপনা এবং দেশের বর্তমান বিপর্যয়, সেটাই মূলত আওয়ামী লীগকে জনগণের কাছে আবার অপরিহার্য করে তুলেছে। মানুষ এখন বুঝতে পারছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তি রক্ষা করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ যারা আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিস্ট করেন সারাদিন, কিংবা আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারবে না, আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে, কিসের উপর দাঁড়িয়ে আপনারা বিচার করবেন? আওয়ামী লীগের এই যে সুশাসন, বারবার বলা হয় যে আওয়ামী লীগের যে স্থিতিশীল বাংলাদেশ, আমরা এটি স্বীকার করে নেই যে আওয়ামী লীগের সময় কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু সেই সময়ের যে স্থিতিশীল বাংলাদেশটা ছিল তার সিটে ফোটাও কিন্তু আপনারা উপহার দিতে পারেননি। আপনারা কিসের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে দূরে রাখবেন, আওয়ামী লীগের বিচার করবেন, আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে দেবেন না? বাংলাদেশের জনগণের কিন্তু ইতিমধ্যেই দেখা হয়ে গেছে, 2 বছর ইউনূসকে দেখা হয়ে গেছে, তারেক রহমানের সরকারকে দেখা হয়ে গেছে যে আপনাদের কি রূপ। কাজেই বাংলাদেশের জনগণ বুঝে গেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আওয়ামী লীগকে কেন প্রয়োজন। আজ অতীতের সব ভুল ত্রুটি চুকিয়ে জনগণের এই তীব্র আকাঙ্ক্ষা এবং বর্তমান শাসকদের সীমাহীন ব্যর্থতার উপর ভর করেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটছে। আর ঠিক এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসা এখন
সময়ের ব্যাপার মাত্র। যে কোনো শক্তি দিয়ে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আমি খানিক আগে একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্ব বা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি, কিন্তু তৈরি হতেও কিন্তু সময় লাগবে না। এবার যদি শেখ হাসিনা আসেন, দায়িত্বে আসেন, সরকারে আসেন, তিনি নিশ্চয়ই নেতৃত্ব তৈরি করবেন। আর নেতৃত্ব তৈরি হয়ে যায়, ভারতের কংগ্রেসের নেতৃত্ব তৈরি হয়নি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা সেইভাবে গড়ে উঠতে পারেননি, সেটি হয়তো ভিন্ন বিষয়। কিন্তু আমি বাংলাদেশের একটি উদাহরণ দিয়ে শেষ করব। শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে ফিরে এলেন, তখন তার রাজনৈতিক অভিজ্ঞতা কি ছিল কিংবা তার বয়স বা কি ছিল? তিনি মাত্র 34 বছর বয়সের একজন তরুণী বলতে পারেন। সেই তরুণী আওয়ামী লীগের হাল ধরলেন, দীর্ঘ এই কাদা মাটির এই বাংলার মাটিতে ঘুরে বেড়ালেন, টেকনাফ থেকে তেতুলিয়া, মানুষের মন জয় করলেন, একটি পর্যায়ে ক্ষমতায়ও এলেন। সেটি হয়তো দীর্ঘ সময় লেগেছে, 75-এর পরে 21 বছর সময় লেগেছে। কিন্তু শেখ হাসিনার কিন্তু রাজনৈতিকভাবে খুব বেশি অভিজ্ঞ যে ছিলেন তিনি তা নয়, কিন্তু তিনি বাংলাদেশের স্থপতির কন্যা, এলেন, তিনি তৈরি হয়ে গেলেন। আজকে ধরুন শেখ হাসিনাকে সরিয়ে দিত, কুচক্রীরা সরিয়ে দিত, তারপরে কিন্তু তৈরি হয়ে যেতই, হয়তো তার পুত্র তৈরি হয়ে যেত, তার কন্যা তৈরি হয়ে যেত। কংগ্রেসের বিষয়টা একদম ভিন্ন বিষয়, আওয়ামী লীগের বিষয়টা ভিন্ন বিষয়। তো কাজেই আমরা যে আলাপটা করছিলাম যে আওয়ামী লীগকে আসলে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার আসা, দেশে আসা, ক্ষমতায় আসা, রাজনীতিতে আসা, কোনো কিছুই আটকে রাখা যাবে না। ওই যে বলেছি যে আপনারা কিসের উপর দাঁড়াবেন? আপনারা আওয়ামী লীগের ওই সময়ের থেকে ন্যূনতম ভালো কিছু করতে পারেছেন? পারেন না। কাজেই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে দূরে রাখা অসম্ভব। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। লক্ষণ ভালো নয়, কখন কোত্থেকে কি ঘটে যায় কিছুই বলা যায় না। আর এই যে প্রথমেই লক্ষণ ভালো নয় শব্দগুলো ব্যবহার করলাম, তারও বিশেষ একটি কারণ রয়েছে, আমি সেই বিষয়ে পরে আসছি। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হঠাৎ করেই একসাথে সারা দেশ উত্তাল হয়ে উঠল। এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমি প্রথমেই বলে রাখছি, তাদের এই আন্দোলনের পেছনে যৌক্তিকতা আছে, কিন্তু আন্দোলনের ধরন, আন্দোলনের মধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের মুখ থেকে যে ধরনের শব্দ বের হচ্ছে, যে ধরনের স্লোগান উঠছে, তাতে আমাদেরকে অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। এবং প্রশ্ন যাচ্ছে, এই আন্দোলনের পেছনে অন্য কেউ নেই তো? ঘোলা পানিতে আবার নতুন করে কেউ মাছ শিকারের চেষ্টা করছে কিনা, সেটিও আমাদের বিবেচনায় নেওয়া দরকার। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষার্থীরা আন্দোলনে নামলো। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, সারা দেশের বিভিন্ন মহাসড়কে অবরোধ করে রাখা হয়েছে, সমাবেশ হয়েছে, জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করতে হয়েছে সরিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোহার গেট খুলে নেওয়া হয়েছে। আমি আবারও বলি, শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি বা আন্দোলনের কোনো কোনো বিষয়ে অবশ্যই যৌক্তিকতা রয়েছে, কিন্তু যা যা উল্লেখ করলাম এর সব কিছুই কি যৌক্তিকতার মধ্যে পড়ে? আরও বলছি, সেই সমাবেশগুলো থেকে বা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখ থেকে উচ্চারিত হলো, তুমি কে আমি কে, মুরগি ফার্মের মুরগি। এটি আপনারা জানেন যে গত রাতে শিক্ষামন্ত্রী হোয়াটসঅ্যাপে একজন অভিভাবকের সাথে কথা বলার সময় তিনি প্রসঙ্গক্রমে বলেন যে ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টি লাগলেই, সামান্য বৃষ্টি মাথায় পড়লেই জ্বরে পড়ে থাকে 3 দিন। এবং সেখান থেকেই তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ওই ভিডিওটা, ওই কথোপকথনের ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়াতে এই স্লোগানগুলো উচ্চারণ করে। তাতেও সমস্যা নেই। এবং সেখান থেকে আরও স্লোগান উঠল, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আপোষ না সংগ্রাম। এই যে নানান ধরনের স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার, আরও যেসব স্লোগান উচ্চারণ করেছে, এইগুলোর সঙ্গে আমরা পুরনো অনেক কিছু মিল খুঁজে পাচ্ছি এবং ভয়টা সেখানেই। 24-এর কোটা বিরোধী আন্দোলন থেকেও এ ধরনের অনেক স্লোগান উচ্চারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারণ করা হয়েছিল, বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া হয়েছিল। এবং এই যে আন্দোলনটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, সেই আন্দোলন থেকেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কেউ বলছেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, তাকে আবার ফিরিয়ে আনবো। তাহলে বিষয়টা কি? ছাত্রলীগ এই আন্দোলনের নেপথ্যে কাজ করছে বা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারকে দুর্বল করার জন্য, সরকারের পতন ঘটানোর জন্য এটি ঘটাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে যে কেউ পেছন থেকে সমর্থন দিতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের নেতাকর্মীরা যদি এই আন্দোলনের মধ্যে ঢুকে যায়, তারা প্রকাশ্যে কেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেবে? কেন তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলবে?
কেউ যদি সমর্থন দেয় বা পেছন থেকে কাজ করে তাহলে তো গুপ্ত হয়েই কাজ করে। যেমন গুপ্ত আমরা দেখেছি 24-এর আন্দোলনে পিছনে কারা ছিল, কি ধরনের ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখানেও কি সেই একই ধরনের গুপ্তরা কাজ করছে? 24-এর আন্দোলনে এই গুপ্তরাই সক্রিয় ছিল বেশি, এবং ওই যে বিভিন্ন স্লোগানগুলো সেগুলো কোত্থেকে আসছিল, কারা তৈরি করে দিচ্ছিল, সেগুলো এখন আমরা সবাই জানি। আবারও বলছি এইচএসসি পরীক্ষার্থীদের যেই দাবি, সেই দাবিগুলোর পিছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, তবে আন্দোলনের ধরনটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, সেখানে লিখেছেন লক্ষণ ভালো নয়। তার এই পোস্টের সাথে আরও অনেক বিষয় রয়েছে, শুধু এটুকু নয়, তিনি চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে যে তাণ্ডব চালানো সন্ত্রাসীরা, সেই বিষয়ে লিখছেন যে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন, সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন, জানি না কঠিন শাস্তির বিধান হবে কিনা, লক্ষণ ভালো নয়। এই ঘটনার সঙ্গে এই যে লক্ষণ ভালো নয়, এই যে 3-4টি শব্দ, এটি উচ্চারণ করার কি কারণ? হ্যাঁ, অবশ্যই সারা দেশে চাঁদাবাজি চলছে, দেদারসে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সেদিক থেকে বিষয়গুলো ভালো বার্তা দিচ্ছে না। কিন্তু লক্ষণ যে ভালো নয় তা আমরা নানান দিক থেকেও বুঝতে পারছি। জামাতের আমির সেটিকেই মেন করলো কিনা এবং তারই কথা বলার পেছনে অন্য কোনো অর্থ আরও রয়েছে কিনা আমরা জানি না। আমি বারবার একটি কথা বলে আসছি আপনাদের সামনে যে ডিপ স্টেটের খেলা এখনো থামেনি। ডিপ স্টেট এখনো চায় একটা উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতায় আনতে, একটা পুতুল সরকার। যারা ছিল বা যারা এখনো আছে তাদের নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে, তবে একেবারে টোটালি একটা পুতুল সরকার ক্ষমতা নিয়ে এসে তাদেরকে দিয়ে নানান ধরনের স্বার্থ সিদ্ধি করা এবং সেটিকে আবার সামনে রেখে অন্য কোনো খেলায় মেতে ওঠা, যেমন সিরিয়া, ইরাক। বিএনপি আওয়ামী লীগকে ভয় পেয়ে নিষিদ্ধ করে রেখেছে। এর মাঝখান দিয়ে বিশেষ একটি রাজনৈতিক শক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে। বিএনপি মনে করছে যে একসাথে মিলেমিশে তারা সরকার চালাবে। বিএনপি বুঝতে পারছে না তারা নিজেরাই নিজেদের পায়ে কিভাবে কুড়াল মারছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।